বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল। সংসদীয় সভায় তেলের চোরাচালান ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট, মজুত প্রতিরোধের ডিপোতে বিজিবি মোতায়েন। সিন্ডিকেটকে দুষছেন মন্ত্রী, পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত। আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাক, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান সংশোধন করা হবে জনপ্রত্যাশা ও গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী। সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের রায় মানছে না সরকার, আবারও রাজপথে নেমে দাবি আদায়ের হুঁশিয়ারি বিরোধী দলের চিফ হুইপের। ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা, আরও একটি রণতরী মোতায়েনের ঘোষণা ওয়াশিংটনের। চরম মূল্যের হুঁশিয়ারি তেহরানের। ইসরায়েলে হুথিদের মিসাইল হামলা। দেখছিলেন ক্রাউন সিমান, সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা 7:30টার দিকে নয়াপল্টন কার্যালয়ে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি তার প্রথম নয়াপল্টনে যাওয়া। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টন ও আশেপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কেন্দ্রীয় কার্যালয় ও আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। দীর্ঘদিন পর দলীয় প্রধানকে সামনে থেকে দেখার জন্য সকাল থেকে কার্যালয়ের সামনে ভিড় করতে শুরু করেছে তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, দলীয় কার্যালয়ে বসে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়ে মত বিনিময় করতে পারেন। যারা জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে তাদের বিষয়ে কঠোর হতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সরকারি দলের সংসদীয় কমিটির সভা শেষে এ তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিকেল 4টায় সংসদ ভবনে সরকারি দলের সভা কক্ষে সংসদীয় দলের বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিফ হুইপ জানান, সভার শুরুতে স্পিকারের সহধর্মিনীর মৃত্যুতে শোক প্রকাশ করে দোয়া করা হয়। এরপর জ্বালানি তেল নিয়ে আলোচনা করা হয়। জ্বালানির সংকট রোধে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে। চিফ হুইপ জানান, সভায় জানানো হয় জ্বালানির দাম যেন না বাড়ে সেজন্য ভর্তুকি দেওয়া হচ্ছে। ঈদে দুর্ঘটনা নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান চিফ হুইপ। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বিভিন্ন দেশে বাড়ানো হলেও বাংলাদেশে বাড়ানো হয়নি। পাচারের বিষয়ে কিছু তথ্য শোনা যাচ্ছে, সে বিষয়ে নজরদারি করা হচ্ছে বলে জানান সালাউদ্দিন আহমদ। তেলের কোনো সাপ্লাইয়ের কোনো ঘাটতি নেই, কিন্তু ঘাটতি আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে কিছু মিডিয়ার কারণে এবং কিছু মানুষ অতিষ্ঠিত কিছু চোরাচালানির কারণে। কাজে এটা যাতে না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আজকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সামনের দিকে দেখি কিভাবে পরিকল্পনা করা যায়, আর যাতে জ্বালানি পাচার হওয়ার যে দুই একটি ঘটনা নজরে এসছে, এগুলো আমরা কঠোর হস্তে দমন করবো ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। উপস্থিত ছিলেন কমিটির সদস্যরা। বৈঠক শেষে চিফ হুইপ জানান, সংসদ অধিবেশনে অডিও বিভ্রাটকে সাবোটেজ মনে করে সংসদীয় কমিটি, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। 3 এপ্রিলের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিল করতে হবে। এসব অধ্যাদেশের বিষয়ে আগামী 2 এপ্রিলের মধ্যে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। আগামী আমরা তো এখন গণতন্ত্রে পা দিয়েছি, গণতন্ত্রের বিকাশ ঘটাতে চাই, আর আপনাদের সহযোগিতা চাই এই জন্য পার্লামেন্টের জন্য রিয়েল কার্যকরী হয়, পার্লামেন্টের জন্য রিয়েলি প্রাণবন্ত হয় এবং দেশের সকল সমস্যা যেন পার্লামেন্টে আসে এবং সমাধানও যেন এখান থেকে হয়। 133টা যে অধ্যাদেশ, এটা নিয়ে তো অর্ডিন্যান্স কমিটির মিটিং হয়েছে। হ্যাঁ, এগুলো হয়তো বিল পাস হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সাধারণত আলোচনা হয়। এই আর কি, সংসদ নেতা এবং আমাদের যারা সিনিয়র পার্লামেন্ট সদস্য আছে একটা হয়তো দিক নির্দেশনা দেবে যে পার্লামেন্ট কোন পদ্ধতিতে হয়তো পরিচালিত হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তি কমছে না। শনিবারও লম্বা লাইন দেখা গেছে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। তেল না থাকায় ভোর থেকে পাম্পের সামনে লাইনে দাঁড়িয়েছেন অনেকে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে কোটা পদ্ধতিতে তেল সরবরাহ করায় গ্রাহকদের চাহিদা মিটছে না। সকাল 7টা থেকে বিকেল 3টা পর্যন্ত ডিপো থেকে তেল নিতে পারবেন ডিলাররা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট।
রাজধানীর পাম্পগুলোর সামনে তেল সংগ্রহে লম্বা লাইন এখন প্রতিদিনের চিত্র। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের ফলে বিশ্বব্যাপী সৃষ্ট তেল সংকট ভোগাচ্ছে বাংলাদেশকেও। বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে এই লাইন শুরু হয়েছে ভোর থেকে। তেল না থাকায় বিক্রি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এখানে সকাল 7:30 থেকে এখন পর্যন্ত আসি, 3-4 ঘন্টার উপরে এলো। ওনারা বলতেছে যে 2টার দিকে দিবে, এখন আসলে 2টার দিকে দিবে না 3টার দিকে দিবে এটা বলা যাচ্ছে না। আমি সকাল 6:30 থেকে এখানে এসেছি, সকাল 8টার মধ্যে অ্যাটেন্ডেন্স দিয়েছি অফিসের জন্য। বাইক এখানে রেখে তালা মেরে তারপরে গেছি অ্যাটেন্ডেন্স দিতে বাড্ডাতে। আমি একটা জেনারেল ম্যানেজারে জব করি, আমার অর্ডারের জন্য বিভিন্ন হাউসে বাইং হাউসে যাইতে হয়, বাইরের সঙ্গে কথা বলতে হয়, আমি যাইতে পারি নাই। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে পাম্প প্রতি নির্দিষ্ট পরিমাণ তেল সরবরাহ করায় গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। কোটা সিস্টেম করে ফেলছে, আমাদেরকে যতটুকু বরাদ্দ দেয় ততটুকু আমরা নিয়ে আসি, এর বেশি আমাদেরকে দিতে যাচ্ছে না। আমাদের কোনো রেশনিং সিস্টেম, আমরা গ্রাহকরে পর্যাপ্ত পরিমাণে গাড়ি ফুল করে আমরা দিচ্ছি। যেসব পাম্পে তেল আছে সেখানেও দেখা গেছে লম্বা লাইন। জ্বালানি তেল কিনতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। তেলের সংকট নাই, সংকটটা হলো আমাদের মনের সংকট। আমি আজকে 600 টাকা তেল পেয়েছি, আমি কেন সেকেন্ডটা ফেরত দিয়ে আবার দাঁড়ালাম এখানে ট্যাঙ্কের ভরার জন্য? আরেকজনকে সুযোগ করে দিই, আমরা আসলে সুযোগ তৈরি করতে দিচ্ছি না, এটা হলো আমাদের মেন সমস্যা। আমি এর আগে প্রায় 5-6টা পাম্পে গেছি, একটা পাম্পে তেল পাই নাই। আর এখানে এসে দেখতেছি আপনার এই পাম্পে তেল আছে, কিন্তু এখন ওরকমভাবে অনেক বড় সিরিয়াল দেখতেছি আর কি। এদিকে জ্বালানি তেলের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে বেশ কিছু ডিপোতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ডিপোগুলো থেকে তেল সরবরাহে অনিয়ম ও পাম্প মালিকদের সিন্ডিকেটের কারণে কৃত্রিম সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দেশের সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিরাজগঞ্জ, বাঘাবাড়ি, তেল ডিপো সহ বিভিন্ন পাম্পে শুক্রবার রাতভর অভিযানকালে তিনি এসব কথা বলেন। ডিপোগুলোতে অভিযান ও পরিদর্শন শেষে ডিপোর কর্মকর্তাদের নিয়ম মেনে তেল সরবরাহে নির্দেশনা দেন মন্ত্রী। বলেন, অভিযান অব্যাহত থাকবে, খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান মন্ত্রী। অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম, ডিডিএলজি মোহাম্মদ কামরুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ডিপো থেকে তেলও বেরিয়ে যাচ্ছে। তেল বেড়ে যাওয়ার পরে তাও আমরা দেখছি যে হাহাকার, যে দেশে তেল নাই। এইটাকে কীভাবে সুষম করা যায়, কিভাবে তেলগুলোকে দিলে এই কথাগুলো বলতে না পারে, সেইটা ডিপোতে এসে ডিপোদের যারা ডিপো ইনচার্জ আছে তাদের সাথে আলোচনা করলাম। আলোচনা করে তাদেরকে নির্দেশনা দিলাম যেন প্রত্যেকটা পাম্পে তেল যায় এবং সেই তেল যেন প্রত্যেকটা পাম্পে ঠিক মতো তেল যাবে। সেই জন্য আমার রাত করে এখানে আসা আর দেখা যে এই ডিপোতে সিন্ডিকেট কি কাজ করছে না কিনা সেটা দেখা। চোরাচালানি বন্ধ করা, চোরা কারবারি বন্ধ করার জন্য আমি আসছি। দেশের বিভিন্ন জায়গায় জ্বালানি তেলের ডিপো ও পাম্পগুলোতে নিরাপত্তা জোরদার করতে বিজিবি ও সেনা মোতায়েন করা হচ্ছে। মজুদ রোধ ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সিলেটের জ্বালানি তেলের ডিপোগুলো নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হচ্ছে বিজিবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সকাল থেকে সিলেটের গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপো পদ্মা ও মেঘনায় দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ। জেলার 2টি এবং পার্শ্ববর্তী মৌলভীবাজারের 3টি সহ দেশের মোট 19টি ডিপোতে মোতায়েন করা হচ্ছে বিজিবি। অন্যদিকে রাঙামাটিতে পেট্রোল পাম্পগুলোতে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী কাজ শুরু করেছে। সকালে রাঙামাটি মহসিন পেট্রোল পাম্পে তেল দেওয়ার সময় শত শত ক্রেতা ভিড় জমান। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্দেশনায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। ফের পরিবর্তন আসছে পুলিশের পোশাকে। ফিরে যেতে পারে ঐতিহ্যবাহী যে কোনো একটি পোশাকে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 43তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনীর প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠি বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য। এরই মধ্যে জনবল বৃদ্ধি সহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়।
আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের রায় মানছে না সরকার, অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দাবি আদায়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিকেলে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এনসিপির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় তিনি কথা বলেন। নাহিদ বলেন, সরকারি দল গণরায় মানছে না, তারা সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের মতো এই সরকারও নিজেদের পক্ষে গেলে সংবিধানের পক্ষে আর বিপক্ষে গেলে সংবিধানের পক্ষে নয়, এমন দ্বিচারিতা করছে। আওয়ামী লীগ যেভাবে সংসদকে কবজা করে সংবিধানকে দলীয়করণ করেছিল, একই প্রবণতা বর্তমান সরকারের মধ্যেও দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছে, সংবিধানের দোহাই দিয়ে তারা গণভোটের আদেশকে অস্বীকার করছে। কিন্তু আমরা সাম্প্রতিক সময় কিন্তু দেখেছি এই যে স্বাধীনতার ঘোষক, এই ঘোষক নিয়ে কিন্তু একজন ইউএনওর বিতর্কের মুখে পড়লেন, যেখানে আমাদের সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমানকে বলা আছেন, জিয়াউর রহমানকে সংবিধান অনুযায়ী কেউ স্বাধীনতার ঘোষক বলতে পারে না। ফলে সংবিধান তাদের ইচ্ছা মতো তারা কোথাও মানতেছেন, কোথাও মানতেছেন না। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের হয়ে এবার ইসরায়েলে মিসাইল হামলা চালিয়ে সরাসরি যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এর মধ্য দিয়ে দ্বিতীয় মাসে গড়ানো ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ নাটকীয় মোড় নিতে যাচ্ছে। হরমুজ প্রণালীর পর এবার বন্ধ হয়ে যেতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ, লোহিত সাগরের বাবেল মান্দ, যাতে আরও বিপাকে পড়েছে গোটা বিশ্ব। হুতিদের যোগ দেওয়ার দিনেই দুবাইয়ে লুকিয়ে থাকা 500 মার্কিন সেনার অবস্থান লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। এদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। আসছে 29 ও 30 মার্চ ইসলামাবাদে বৈঠকে যোগ দিতে পারে সৌদি আরব, তুরস্ক ও মিশর। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার পরিকল্পনা 10 দিনের জন্য স্থগিত ঘোষণার পরদিনই তেহরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট বাহিনী। শুধু পরমাণু কেন্দ্রই নয়, 2টি স্টিলের কারখানা, একটি ওয়াটার প্লান্ট ও তেহরানে অবস্থিত সরকারি স্থাপনা সহ বিভিন্ন প্রদেশের আবাসিক এলাকাগুলোতেও হামলা হয়েছে। এতে 20 জনের বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন। ইরানের সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে দাবি করেই বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিত ঘোষণাকারী ট্রাম্প কেন পারমাণবিক স্থাপনায় হামলা চালাচ্ছে? পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি প্রস্তাব পাঠানোর পরেও হামলা চালিয়ে কি ইরানকে চাপে রাখতে চাইছেন ট্রাম্প? আমেরিকা ও ইরানের মধ্যে কি আদৌ কোনো সমঝোতা আলোচনা চলছে? ইরান জুড়ে শুধু হামলার তীব্রতা বাড়িয়েই ক্ষান্ত হচ্ছে না যুক্তরাষ্ট্র। ইউএসএস জর্জ H.W. বুশ নামের আরও একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পাঠাতে যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। আর ইরান যুদ্ধে বারবার নিজেকে বিজয়ী ঘোষণা করা ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের 3,500-এরও বেশি লক্ষ্যবস্তুতে এখনও আঘাত হানা বাকি, সেগুলোতেও খুব শীঘ্রই হামলা চালানো হবে। এছাড়াও ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে বলেও হুঁশিয়ার করেছেন ট্রাম্প। এ সময় হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী বলেও সম্বোধন করেন তিনি। আমরা ইরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি, কিন্তু তাদের অবশ্যই ট্রাম্প প্রণালী খুলে দিতে হবে। আমি বলতে চাইছি হরমুজ প্রণালী খুলে দিতে হবে। তবে ইরানের স্থল অভিযানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থল সেনা না পাঠিয়েই কয়েক সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করা সম্ভব বলে দাবি করেছেন রুবিও। আর চলতি সপ্তাহে ইরানের সাথে একটি বৈঠক হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কারণে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পরমাণু অবকাঠামোতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগুন নিয়ে খেলছে বলে সতর্ক করেছে দেশটির বিপ্লবী বাহিনী IRGC। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলের বিভিন্ন শহরে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যৌথ হামলায় একজন নিহত ও 250-এর বেশি ইসরায়েলি আহত হয়েছে। আর যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলের ওপর মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।
শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে বিধ্বংস চালাচ্ছে ইরান। সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরানের মিসাইল হামলায় আহত হয়েছে অন্তত 12 মার্কিন সেনা। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্ডান ও বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোতেও মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। আর নিজেদের ভূখণ্ডে ইসরায়েলের সাথে মুখোমুখি লড়াই চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে 10 জনের বেশি ইসরায়েলি সেনা আহত হয়েছে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ৭১-২৪কে মিলিয়ে ফেললে সেটি দেশের জন্য বড় বিপর্যয়ের কারণ হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। অন্যদিকে দেশের মালিকানা দাবি করার একমাত্র অধিকার মুক্তিযোদ্ধাদের বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মেজবার রহমানের রিপোর্ট। রাজধানীর নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শুরু হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এরপর বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ করেন মহান মুক্তিযুদ্ধের দিনগুলোর, তুলে ধরেন আত্মত্যাগ ও সংগ্রামের নানা অভিজ্ঞতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, স্বাধীনতার গৌরবময়ী সংগ্রামে অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে এই আয়োজন। এই দেশের যদি কেউ মালিকানা দাবি করে, এটার একমাত্র অধিকার আছে মুক্তিযোদ্ধাদের। কারণ আমরা যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছি। রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান খাতা কলমের অধিকারী হলো মুক্তিযোদ্ধারা, কিন্তু বাস্তবে তার কিছু অংশও কিন্তু মুক্তিযোদ্ধারা পান না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার গুরুত্ব তুলে ধরেন তিনি। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। আমাদের বড় একটা অর্জন। নিঃসন্দেহে স্বাধীন দেশে এই রাজনৈতিক অর্জনগুলোকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তাই বলে এই অর্জনগুলোর সাথে আমরা যদি স্বাধীনতাকে সমানতালে করে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়ের কারণ। মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদর সহ যুদ্ধাপরাধীদের সঠিক তালিকা প্রকাশ করা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ওই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, রাজাকার, আলবদর, আলসামস, তাদেরও সঠিক তালিকা প্রণয়ন আমার মন্ত্রণালয়ের একটি বড় চ্যালেঞ্জ। এদিন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় আলোচকেরা বলেছেন, স্বাধীনতার 55 বছরেও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা না হওয়ায় মুক্তিযুদ্ধের সংখ্যা বেড়েছে। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে দেশে গুম খুনের সংস্কৃতি বাড়ানো হয়েছে। এফডিসিতে আয়োজিত ছায়া সংসদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সোনারগাঁও ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশ নেন। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অভিযোগ করেন, মুক্তিযুদ্ধকে দলীয়করণের মধ্য দিয়ে ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিগত সময়ে নানা অপপ্রয়াস চালানো হচ্ছে। তিনি সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা করার দাবি জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেন, অতীতে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করা হয়েছিল, ফলে গেল 17 বছরে দেশে গুম খুন বেড়েছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। ছায়া সংসদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বিজয়ী হয়েছে। তারপরে সবকিছুকে কি মানে বংশানুক্রমিক ভাবে সেই মুক্তিযুদ্ধের যে মানে চেতনাটাকে তারা লালন করতে গিয়ে সেটাকে কুক্ষিগত করেছিল এবং পারিবারিকীকরণ করে ফেলেছিল। আপনারা জানেন যে সারা দেশের কত স্থাপনা সেই বঙ্গবন্ধুর নামে, শেখ হাসিনার নামে, তার পরিবারের, তার গোষ্ঠীর লোকদের নামে, যেটা অন্তর্বর্তী সরকার সেগুলিকে
রহিত করেছে। সেটা একটা দলীয়করণের একটা নিকৃষ্ট একটা নজির ছিল পৃথিবীর ইতিহাসে। আমরা সেটা থেকে এখনো মুক্ত হতে পারিনি। আমাদের এই মানসিকতার থেকে মুক্ত হতে হবে। আমরা দেশটা সবার, আসলে মুক্তিযুদ্ধ তো সবাই করেছে, সুতরাং কোনো একক দলের পক্ষে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করা সম্ভব না। ছুটির শেষ দিন আজ। ছুটি শেষে ঢাকা ফিরতি মানুষের চাপ বেড়েছে। নারীর টানে বাড়ি যাওয়া এসব মানুষ প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে নিজ কর্মস্থলে যোগ দিতে ফিরছেন ঢাকায়। এবারে ফিরতি যাত্রায় অভিযোগের সংখ্যাও বেশ কম। নির্বিঘ্নে রাজধানীতে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। আরিফিন শাওনের রিপোর্ট। ঈদের লম্বা ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার সকাল থেকেই কমলাপুর স্টেশনে ঢাকামুখী মানুষের ভিড়। স্টেশনে একের পর এক প্রবেশ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেন। এসব ট্রেনে যাত্রীর চাপ বেশি থাকায় অনেকে ট্রেনের ছাদে ও দরজার কাছে দাঁড়িয়ে ঢাকায় ফিরছে। মূলত শিক্ষার্থী, বেসরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের সদস্যরা বেশি ফিরছেন আজ। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে ফিরলেও যাত্রীদের চোখে মুখে ছিল দীর্ঘ যাত্রার ক্লান্তির ছাপ। যাওয়ার সময় একটু চাপ বেশি ছিল, ওই সময় একটু কষ্ট হয়েছিল, বাট ফেরাটা খুব ভালো হয়েছে আর কি। ঈদ যাত্রাও ভালোই কেটেছে, কোনো সমস্যা হয়নি। না, ট্রেনে হচ্ছে যে একটু মানুষের চাপ ছিল যেহেতু ছুটিটা শেষ, তবে খুব একটা সমস্যা হয়নি। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে ঈদ সুন্দর মতো কাটে আবার ঢাকা শহরে আসতে পারছি। তবে কিছু অভিযোগ ছাড়া সবটুকু যাত্রার স্বস্তি ছিল বলে জানিয়েছেন তারা। আজকে গাড়ি লেট হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার টাইম হইলো আপনার 3:30। ব্রাহ্মণবাড়িয়া আইসে মনে হয় 5টা, তো 5:45 হইতে পারে। প্রচুর লোক ছিল এবং হচ্ছে যে প্রত্যেকটা স্টেশনে ওরা লোক নিয়ে নিছে। আসতে একটু হ্যাসেল হয়েছে, ফ্যামিলি নিয়ে আসতে একটু হ্যাসেল হয়েছে। মানুষের অনেক ভিড়, ছাদে উঠেও আসছে অনেক মানুষ। আমরা তো কেবিনে করে আসছি, তারপরেও আসলে বের হওয়ার মতো জায়গা পাই নাই। এদিন রাজধানীমুখী যাত্রীর চাপ থাকার সাথে সাথে ঢাকা থেকে অন্যত্র যাওয়া যাত্রীর সংখ্যাও ছিল বেশ। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। সড়ক ও নৌপথে প্রাণহানিতে ম্লান হয়ে গেছে এবারের ঈদ আনন্দ। সড়কে বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনায় এরকম কয়েকশো মানুষের মৃত্যুর এখন গল্পের খোড়োপাতায়। ধারাবাহিকভাবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুতে বিস্মিত ও ক্ষুব্ধ বিশেষজ্ঞরাও। তারা বলছেন শতভাগ রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া শৃঙ্খলা ফিরিয়ে আনা, মৃত্যুর মিছিল বন্ধ করা সম্ভব নয়। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ঈদ মানে আনন্দ, সেই আনন্দ ভাগাভাগি করতে কর্মব্যস্ত ঢাকার লাখো মানুষ ছোটে নারীর টানে বাড়ির পথে। লম্বা ছুটি শেষে আবারও ফিরতেও হয় ঢাকায়। এই যাওয়া আসার পুরো গল্পটা নিমেষেই পরিণত হয় শোকগাথায়। পথের যানজট, বাড়তি ভাড়া, অতিরিক্ত গতি, চালকদের ক্লান্তি, ফিটনেসবিহীন যানবাহন, সবখানে নিয়ম না মানার প্রবণতা যেন প্রতিযোগিতার মতো। এবছরও ব্যতিক্রম হয়নি। পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে পন্টুন থেকে পদ্মা নদীতে বাস পড়ে মানুষের মর্মস্পর্শী মৃত্যুর ঘটনা নাড়া দেয় সবাইকে। আবার রেলপথে বগুড়া সান্তাহারে লাইনচ্যুত হয়ে আহতের সংখ্যা অর্ধশতের বেশি। বিঘ্নিত হয় রেলযাত্রা। রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে ঈদ যাত্রায় 10 দিনে শুধু সড়ক দুর্ঘটনায় মারা গেছে 274 জন। এসব ঘটনার জন্য সড়ক অব্যবস্থাপনা ও রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এই ঝুঁকিগুলি যদি কমাতে চাই, শতভাগ রাজনৈতিক সদিচ্ছা নিয়ে নামতে হবে এবং সরকারের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া এই সমস্যার সমাধান হবে না। মানে ধারাবাহিকভাবে লাগাতার যে দুর্ঘটনার যে তথ্যগুলি আমাদের কাছে আসছে, যেটা আসলেও আমাদের কাছে আমরা বিস্মিত। সড়কের মতো নৌ রুটেও ঘাটের অব্যবস্থাপনা। যিনি সুপারভাইজার থাকেন ঘাটের, সে কিন্তু ডিরেকশন দিবে বাস নামার সময়, ওঠার সময়। তো সুপারভাইজারের দায়িত্বটা কি আসলে? আমরা যেটা দেখি, সুপারভাইজার একটা বড় দায়িত্ব কিন্তু নিয়ে ফেলেছেন। ঘাটের মধ্যে যে যানবাহনগুলি আসে, টাকা নিয়ে, চাঁদা নিয়ে কাকে আগে সামনে দিবে, কাকে আগে পিছনে দিবে, এই কাজ করা নিয়েতে তারা ব্যস্ত। ঘাটের যে দুর্ঘটনার ঝুঁকি, যেটা আমি বললাম, এটা কমানোর জন্য যে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বে তারা নাই। এই যে দুর্ঘটনা হলো, ঘাট ব্যবস্থাপনায় তাদের নিজস্ব ডুবুরি থাকার কথা। কোথায় ডুবুরি? 7 ঘন্টা পরে আপনার উদ্ধার কাজ শুরু হয়েছে। ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে সরকারের পদক্ষেপ দেখা গেলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি বলেও মত এই বিশেষজ্ঞের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
536টি স্কুলে পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। শনিবার সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে কর্মসূচির উদ্বোধন করে কথা জানান তিনি। শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। সম্প্রতি প্রায় 1 মাস স্কুল কলেজ বন্ধ থাকার পর শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরছে, তাই শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ডিএনসিসি প্রশাসক জানান, এখন পর্যন্ত উত্তর সিটি কর্পোরেশনে কোনো ডেঙ্গু রোগী নেই। রাজধানীর স্কুলগুলোতে মশার প্রজনন স্থল ধ্বংস করতে নিয়মিত ওষুধ ছিটানো হবে বলেও জানান তিনি। বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই বিষয়ে জিরো টলারেন্সের নির্দেশের কথাও জানান ডিএনসিসি প্রশাসক। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 78 বছর। তিনি স্বামী, 1 ছেলে ও 1 মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সহধর্মিণীর মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। সোমবার 30শে মার্চ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেলা 11টায় প্রথমে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজার পর বনানী সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হবে। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেফতার করেছে পুলিশ। গত সেপ্টেম্বরে দেশটির জেনজি বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী হামলা ও দমন নিপীড়নের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে নিজ নিজ বাসভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। নেপালের নতুন প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ ও তার মন্ত্রিপরিষদ শপথ নেয়ার একদিন পরই সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করা হলো। গত বছর নেপালের জেনজিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সেপ্টেম্বর মাসের 8 ও 9 তারিখে ওই বিক্ষোভে নিহত হয় অন্তত 77 জন। তবে বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেয়া সহ সকল অভিযোগ ভিত্তিহীন ও নোংরা রাজনীতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন কেপি শর্মা ওলি। আর কেপি শর্মার বিরুদ্ধে অভিযোগে তদন্ত চলাকালে তাকে গ্রেফতার করা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবী। সোমবার ক্রীড়াবিদদের মাঝে ক্রীড়া কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, স্পোর্টসকে পেশা হিসেবে নিতে এবং খেলোয়াড়দের পরিবারকে ভরসা দিতে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ভাতার আওতায় আনা হচ্ছে। খেলোয়াড়দের ক্রীড়া কার্ডের পাশাপাশি গত 1 বছরে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য বয়ে আনা ক্রীড়াবিদদের সম্মাননাও প্রদান করা হবে। আমরা সকল স্পোর্টসকে সমান গুরুত্ব দিচ্ছি। জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছে, আমরা প্রাথমিক পর্যায়ে আমাদের যেহেতু 30শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আনুষ্ঠানিকভাবে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সকল খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর আওতায় নিয়ে আসবেন। পাশাপাশি আমাদের ক্রীড়া কার্ড প্রদান করা হবে এবং 25 জানুয়ারি থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা সাফল্য অর্জন করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল, সংসদীয় সভায় তেলের চোরাচালান ঠেকাতে কঠোর হবার নির্দেশ প্রধানমন্ত্রীর। তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট, মজুদ প্রতিরোধে ডিপোতে বিজিবি মোতায়েন। সিন্ডিকেটকে দুষছেন মন্ত্রী, পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত। আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাকে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান সংশোধন করা হবে জনপ্রত্যাশা ও গণ অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী। সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের রায় মানছে না সরকার। আবারও রাজপথে নেমে দাবি আদায়ের হুঁশিয়ারি বিরোধী দলের চিফ হুইপের। ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা, আরও একটি রণতরী মোতায়েনের ঘোষণা ওয়াশিংটনের। চরম মূল্যের হুঁশিয়ারি তেহরানের। ইসরায়েলে হুতিদের মিসাইল হামলা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।